নমস্কার বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ এবং প্রথম এক্সাম সম্ভবত পঞ্চায়েত পরীক্ষাই হতে চলেছে। তো তার জন্য আমরা তোমাদের ম্যাথের যে প্র্যাকটিস সেট নাম্বার 1 নিয়ে এর আগে আলোচনা করেছিলাম, এবং আজকে থাকবে প্র্যাকটিস সেট নাম্বার 2। ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাসও চলছে, যার প্রথম ক্লাস পার্সেন্টেজ আমরা দিয়েছি, সেটা পার্ট 1 ছিল, এবং পার্সেন্টেজের পরবর্তী ক্লাসও খুব শীঘ্রই তোমরা এই চ্যানেলেই পাবে। তো আজকে আমরা সমস্ত চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 15টির মতো প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলোর বেস্ট সলিউশনগুলো দেখে নেব। পঞ্চায়েত পরীক্ষায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে অঙ্ক, ইংরেজি এবং বাংলা, কারণ এখানে সবথেকে বেশি ওয়েটেজ রয়েছে। আর জিকে সেকশনটা একটু কম রয়েছে, যদিও যদি তোমাদের প্যাটার্ন চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাবো। যাই হোক, জিকে সেকশন এবং অঙ্ক এই দুটোই কিন্তু তোমরা এই চ্যানেল থেকে ভালোভাবে প্রস্তুতি এখন বর্তমানে চলছে, সেগুলো তোমরা দেখে নাও, এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য প্লেলিস্ট করা দেওয়া রয়েছে ম্যাথ এবং জিকের জন্য। এবং বাংলা এবং ইংরেজি তোমরা বেস্ট স্টাডি মেটেরিয়াল যেটা পিডিএফ আকারে পেয়ে যাবে, সেটা তোমাদের নোটিফিকেশান বার হবে, তারপর তোমরা সেটা পাবে। তো তোমরা যারা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে পেজটিকে। চলো আমরা শুরু করি আমাদের ম্যাথ ক্লাস নাম্বার, যে প্র্যাকটিস সেট নাম্বার 2। তো প্রথম আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 60% হয়, তাহলে লাভের যে পার্সেন্টেজ বা শতাংশ সেটা কত হবে। এখানে বলা হয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের 60%। তাহলে আমরা জানবো, আমরা ছোট্ট করে এখানে কিন্তু ব্যবহার করব কিছু টার্ম, যেমন হচ্ছে ক্রয় মূল্যকে আমরা লিখব কি সিপি, এবং বিক্রয় মূল্য যেটা রয়েছে সেটা লিখবো আমরা এসপি। এর মানে কি, ক্রয় মূল্য সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস অর্থাৎ কেনা দাম, এবং বিক্রয় মূল্য এসপি মানে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য যে দামে আমরা জিনিসটি বিক্রি করছি। আর প্রফিট বা লস, প্রফিট মানে হচ্ছে লাভ, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করব, এবং যদি হয় লস তাহলে আমরা এল দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা জিনিসটা দেখে নেব। চলো আমরা তাহলে এই প্রশ্নের সলিউশনটা করে নিই। বলা হয়েছে যদি ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য মানে কি সিপি যদি বিক্রয় মূল্যের 60% হয়, অর্থাৎ এসপি এর 60% যদি হয়ে থাকে, তাহলে পার্সেন্টেজ লাভ বা শতাংশ কত হবে। তো আমরা এটা একটু কেটে নেব, তারপর আমরা অ্যান্সারে আসব। তো 3 দুগুণে 6 কেটে যাবে, 5 দুগুণে 10 কেটে যাবে। এখান থেকে ক্রয় মূল্য অর্থাৎ সিপি এবং বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস মানে এসপি এর যে অনুপাত বা যে ফ্র্যাকশনটা পাবো সেটা হচ্ছে 3/5। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 টাকায় আমরা কোনো দ্রব্য কিনছি এবং 5 টাকায় সেটা বিক্রি করছি। এই 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি, এর মানে কি, মানে দেখো 3 টাকায় কিনে আমরা 5 টাকায় বিক্রি করছি, এর মানে আমাদের কি হচ্ছে, 2 টাকা কিন্তু এখানে লাভ হচ্ছে, অর্থাৎ 2 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভ কত হচ্ছে, 2 টাকা। এবার বলা হয়েছে লাভের কিন্তু আমাদের পার্সেন্টেজ বার করতে বলা হয়েছে। আমরা জানি যে লাভ এবং লস দুটোই হয় কার ওপর, এই কস্ট প্রাইস এই সিপির ওপর কিন্তু হয়। সুতরাং 3টা আমাদের নিচে আসবে, যেহেতু আমাদের পার্সেন্টেজ বার করতে বলেছে তাই জন্য আমাদের 100 দিয়ে গুণ করব। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে 1/3 মানে হচ্ছে আমাদের 33.33%। 1/3 মানে, তাহলে এখানে আছে কত আমাদের 2/3। 2/3 মানে কত হবে, 66.2/3 বা 66.66%। অপশানে কি আছে দেখো, সি আছে 66.2/3 অর্থাৎ 66.66%। অপশান নম্বর সি বা 66.2/3 আমাদের রাইট উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে রমেশ তার বাইক 16,384 টাকায় বিক্রি করে 20% সে লোকসান করছে, মানে লস হচ্ছে তার। বাইকটা সে বিক্রি করছে 16,384 টাকায়, বিক্রি করে তার লস হচ্ছে 20%, এবং বলা হয়েছে 30% লাভ করার জন্য সে বাইকটি কত দামে বিক্রি করতে তাকে হতো। তাহলে আমরা এখানে কি করব, দেখো 16,384 টাকায় সে বিক্রি করছে, তাহলে কত টাকায় বিক্রি করছে, 16,384 টাকায় সে বিক্রি করছে, তার লস হচ্ছে কত, 20%। আমাকে বলো জিনিসটা, 100 টাকা যদি কোনো জিনিসের আমাদের টোটাল যে দাম হয় 100 টাকা ক্রয় মূল্য, সেখানে যদি 20% যদি লস হয়, তাহলে আমরা জিনিসটা নিশ্চয়ই কত টাকায় বিক্রি করেছিলাম, 80 টাকায় বিক্রি করেছিলাম। তো এখানেও কিন্তু ঠিক সেই জিনিসটাই আমরা করব, যে 16,384 টাকা আমরা এখানে বিক্রি করে 20% লস হচ্ছে, মানে এটাকে আমরা 80%-এ বিক্রি করেছি। আমাদের জানতে চাওয়া হচ্ছে 30% লাভ করতে হবে, তার মানে কি 130 টাকায় সেটাকে বিক্রি করতে হবে, অর্থাৎ 130%-এর মান বার করতে হবে, তাহলে এটা আমরা পেয়ে যাব। তো এটাকে আমাদের সলভ করতে হবে। প্রথমে তো পয়েন্ট আর পার্সেন্টেজ দুটোই কিন্তু আউট করে দেবো আমরা, ঠিক আছে। তো এখান থেকে এবার কাটতে হবে আমাদের 8 দিয়ে। আমরা কীভাবে কাটবো, ফার্স্টে আমরা 8 দুগুণে 16 বার চলে যাবে এটা, আচ্ছা।
এখানে কেটে দিই, 8 দুগুণে এটা আমাদের 16 বার যাবে। তারপরে এখানে একটা শূন্য আসবে, তারপর আমাদের হচ্ছে কত 8, এখানে হচ্ছে 4 8 32, 32 বার, আর হচ্ছে আমাদের 64, অর্থাৎ 8 8 64। তো এবার আমাদের এই জিনিসটাকে 13 দিয়ে ডাইরেক্ট আমরা গুণ করব। তো গুণ করে দাও, 8 13 104, 104-এর 4 থাকছে 10 হাতে, 4 13 52, 52 আর 10 62, 2 হাতে 6, আর এখানে শূন্য আছে মানে 6টা বসে যাবে, আর 13 দুগুণে 26। তাহলে 26,624 কোন অপশানে রয়েছে? 26,624 অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমরা পরবর্তী প্রশ্নে আসব। বলা হয়েছে 50 কেজি ভার বিশিষ্ট একজন ব্যক্তির স্থানে অন্য একজন ব্যক্তি আসায় 8 জন যে ব্যক্তি রয়েছে তাদের গড় ওজন 2.5 কেজি বেড়ে যাচ্ছে। ভালো করে প্রশ্নটা পড়বে, এটা আমাদের গড় থেকে রয়েছে প্রশ্নটা। বলা হয়েছে যে টোটাল 8 জন ব্যক্তি আছে, ঠিক আছে, 8 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আছে যার ওজন হচ্ছে কত 50 কেজি। সে গ্রুপ থেকে কি করছে, চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যক্তির পরিবর্তে আর একজন নতুন আসছে। এই নতুন যখন আসছে তখন টোটাল গড়, অর্থাৎ এই 8 জন ব্যক্তির যে গড় ওজন সেটা 2.5 কেজি মানে 2.5 কেজি বেড়ে যাচ্ছে। তাহলে বলা হয়েছে নতুন যে ব্যক্তি, এই যে নতুন যে পার্সন, নিউ যে পার্সনটা আসছে তার ওজনটা কত আমাদের বার করতে বলা হয়েছে। তো কীভাবে করবো এই ধরনের অঙ্কগুলো? একদম শর্টকাট, কিচ্ছু নেই। তাহলে দেখো এই 8 জন আমাদের প্রথমে দেখতে হবে টোটাল কত বাড়ছে গড়, গড় কত বাড়ছে 2.5 কেজি গড় বাড়ছে। কতজন ছিল? 8 জন ছিল। 8 জনের যদি 2.5 জন করে গড়ে বাড়ে তাহলে টোটাল কত বাড়ছে? 8 25 200, অর্থাৎ একটা পয়েন্ট আছে মানে 20 কেজি টোটাল বাড়ছে, ইনক্রিজ হচ্ছে 20 কেজি। আগে কত ছিল? আগে ছিল 50 কেজি। মানে এই 50 কেজি যে ব্যক্তি রয়েছে সে চলে যাচ্ছে, মানে আমি ভালো করে কিছু জিনিসটা বলতে চাইছি, যে 8 জন আছে, 8 জনের মধ্যে একজন আছে, এই 50 কেজি ব্যক্তি একজন চলে যাচ্ছে, তার বদলে আরেকজন আসছে, সে তার জন্য কিন্তু 2.5 কেজি বেড়ে যাচ্ছে। তার মানে নতুন যে ব্যক্তি আসছে তার ওজন নিশ্চয়ই এই আগের যে ব্যক্তি 50 কেজি ছিল তার থেকে বেশি। কতটা বেশি? এই 20 কেজি বেশি। সুতরাং এই 20 আর 50 যোগ করে হয়ে যাবে 70, আমাদের উত্তর ডাইরেক্ট চলে আসবে 70 কেজি। ঠিক আছে, যদি এখনও পর্যন্ত ক্লিয়ার না হয়, আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি এই চ্যানেলে, পার্সেন্টেজ শুরু করেছি, আস্তে আস্তে প্রতিটা চ্যাপ্টার আমরা শেষ করব। চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো করে রাখবে যারা ফেসবুকে দেখছো, এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন, একটি ক্লাসে 4 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর আমাদের ক্রমান্বয়ে এখানে দেওয়া আছে 72, 60, 63, 65। তাদের গড় প্রাপ্ত নম্বরটি কত? এই ধরনের গড়ের ক্ষেত্রে এটা অ্যাভারেজ কোশ্চেন। আমরা কি করব? ডাইরেক্ট যোগ করব। কি আছে? 5 আর 3 8, আর 2 হচ্ছে আমাদের 10-এর 0, হাতে 1, 6 6 6 7, অর্থাৎ 4 6 24 যোগ 1 25, 25 আর 1 26। তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে? 260। এবার কতজন ব্যক্তি আছে? 1 2 3 4, 4 জন ব্যক্তি আছে, 4 দিয়ে আমরা ভাগ করব। কত আসবে এটা আমাদের? এখানে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, যাহলে আমাদের চলে আসবে 4 6 24 5 65, 65 হয়ে যাবে এটার আমাদের গড়। তাহলে কি করব? যেহেতু বলা আছে 4 জনের 4টে আমরা যোগ করব, অর্থাৎ এই যে সূত্রটা অ্যাভারেজের যে সূত্র সেটা কি আছে? অ্যাভারেজের সূত্র হচ্ছে সাম ডিভাইডেড বাই নাম্বার, সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। টোটাল যে সাম মানে এই সব কটাকে আমরা যোগ করব, যোগ করে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলোকে দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। যদি আমরা এটাকে আরও শর্টকাটে করতে চাই, কীভাবে করব জানো? এখানে দেখো আমরা ধরে নেব এই টোটালটার যে গড় সেটা হচ্ছে 60, আমরা ধরে নেব যে টোটালটার গড় হচ্ছে 60। এবার আমরা দেখব 60-এর থেকে কত বেশি বা কম আছে। যেমন 72, এটা 12 বেশি আছে, প্লাস 12। 60, 60 কি? এটা 0, না তো বেশি না কম। 60-এর থেকে দেখো 63 কত বেশি আছে? 3 বেশি আছে, এবং 60-এর থেকে 65 আমাদের 5 বেশি আছে। এবার আমরা যোগ করে দেখব কত হেরফের হচ্ছে আমাদের। 5 আর 3 8, আর 2 10, আর 10 20, টোটাল 20 আমাদের বেশি হচ্ছে। তার মানে কি এখানে 20 বেশি হচ্ছে, তাহলে গড়ে কত বেশি হচ্ছে? গড়ে কতজন আছে? 1 2 3 4, টোটাল 4টে আছে, তাই তো? তাহলে আমাদের 4 দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে। তাহলে গড়ে কত বাড়ছে? 5 করে গড়ে বাড়ছে। আমরা গড় ধরেছিলাম 60, কিন্তু গড়ে আমাদের 5 বাড়াতে হবে, তাহলে উত্তর কত হবে? 65। ক্লিয়ার? তোমাদের দুই রকমভাবেই আমরা বোঝালাম, তোমাদের যেটা ইজি হবে সেটা তোমরা দেখে নেবে। চলো পরের প্রশ্নে আসি।
পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের এলসিএম এবং এইচসিএফ থেকে। আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা জানি যে এলসিএম যেটা রয়েছে, এলসিএম মানে হচ্ছে লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল, আর গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ। এবার আমাদের বলা হয়েছে এই যে ফ্র্যাকশান দেওয়া আছে, ফ্র্যাকশানে দেওয়া আছে, বলা হয়েছে লসাগু কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখনই দেখবে ভগ্নাংশ আকারে আছে, যেমন 3/7 আকারে আছে বা 1/2 আকারে আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা লসাগু কী করে বার করব? উপরেরটা যেটা থাকবে তার বার করব এলসিএম, এবং নিচে যেটা আছে তার বার করব আমরা এইচসিএফ মানে গসাগু। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র যদি লসাগু বলা হয়। যদি বলা হয় গসাগু কত, তাহলে এইচসিএফটা উপরে চলে যাবে, মানে যেটা বার করতে হবে সেটা উপরে থাকবে। ঠিক আছে, তো আমরা বার করব এই 3 আর 18 আছে উপরে, এদের কী বার করব? এলসিএম বার করব ফার্স্টে। তো এলসিএম বার করি। 3 আর 18 এলসিএম আমরা কীভাবে বার করব? 3 আর 18 যেটা রয়েছে না, 3 আর 18 এদের এলসিএম কত হবে? যদি আমরা এইভাবে বার করি তাও বার করতে পারবো। দেখো 3 হচ্ছে 18-র একটা কি ফ্যাক্টর, বা 3-এর মাল্টিপল হচ্ছে 18, তার মানে কি এদের এলসিএম 18 তো আসবেই, উপরে 18 তো থাকবেই। নিচে আমাদের বার করতে হবে 7 এবং 52-র কি গসাগু। ঠিক আছে, 7 এবং 52-র যে গসাগু বার করতে হবে, গসাগু কত আসবে? এদের মধ্যে কোনো কিছু দেখো কমন নেই, মানে 1 হবে গসাগু। 7 আর 52-র মধ্যে কোনো কিছু কমন আছে কি? কোনো কিছু কমন নেই, তার মানে এটা আমাদের হয়ে যাবে কত? 1। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ডাইরেক্ট 18। ক্লিয়ার হলো? তো এইভাবে কিন্তু করতে হবে। তোমাদের কিন্তু ইজি কোশ্চেন নিয়ে এসেছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যেটা কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপসে পেয়ে যাবে। এটা সকলে ডাউনলোড করবে, কারণ ক্লাসের যে জিকে কোশ্চেন রয়েছে, জিকে সহ অন্যান্য যে বিশেষ যে নোটগুলো রয়েছে, সেগুলো সব তোমরা কিন্তু এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। কী কী রয়েছে এখানে তোমরা অ্যাপের যে ইন্টারফেস সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আমরা ক্লাসে কিন্তু অলরেডি জিকে কোশ্চেন কিন্তু তোমাদের দিয়েছি। এর আগেও কিন্তু পঞ্চায়েতের টোটাল এখনও পর্যন্ত 3টে ক্লাস তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর বেস্ট ডিটেলস আর সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা এই ফ্রি পিডিএফ সেকশানে পেয়ে যাবে। আর উপরের দিকে যেটা রয়েছে পেইড পিডিএফ, এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এনটিপিসি, রেলের বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে বা কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন হলে তোমরা সেগুলো পেয়ে যাবে এখানে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিস্টিক্স, এই 3টে কিন্তু আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। শুধু পঞ্চায়েত নয়, ডব্লিউবিপিএসসির সমস্ত এক্সাম, ডব্লিউবিএসএসসি এবং ডব্লিউবিপি সহ সমস্ত আমাদের রাজ্যের এক্সামের জন্য ইতিহাস কি কখনো পাল্টাবে? না, ভারতের সংবিধান এবং স্ট্যাটিস্টিক্সে পুরোটাই এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে ইতিহাস আর সংবিধানের দামটা 110 করে রয়েছে, এটা কিন্তু 100 টাকা করে দেওয়া হয়েছে। অ্যাপের মধ্যে গেলে তোমরা ডিটেলস A to Z তথ্য তোমরা পেয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্ট্যাটিক জিকে রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ স্ক্রিনশট, যেটা তোমরা ডেমো আকারে এখানে পেয়েও যাবে। এখানে গুরুত্বপূর্ণ সব কিছুই দেওয়া রয়েছে। আর পঞ্চায়েত স্পেশাল যে নোটস তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যেই পাবে। পরবর্তীতে যখন তোমরা নোটিফিকেশান তোমাদের পাবলিশ করা হবে, এই অ্যাপের মধ্যেই কিন্তু তোমরা পাবে। তার জন্য কিন্তু তোমরা সকলে অ্যাপটি ডাউনলোড করে নেবে, ফার্স্টে রেজিস্টার করবে, তারপর লগ ইন করবে। এছাড়া ডব্লিউবিপিএসসির বিগত বছরের যত প্রশ্ন রয়েছে সব কিন্তু আসতে চলেছে। এখানে কিন্তু আমাদের ডব্লিউবিপিএসসির, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, ফুড এসআই সমস্ত যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সামনের মাসে প্রথম সপ্তাহতেই পেয়ে যাবে এটা। এছাড়া ভূগোলের নোটস এবং আমাদের যে পশ্চিমবঙ্গ ভূগোল রয়েছে সেখান থেকেও নোটস আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ যে পার্টগুলো যেগুলো আমাদের পরীক্ষায় আসে, স্ট্যাটিক জিকের মধ্যে তোমরা দেখতে পাবে প্রায় এখানে কিন্তু 120টার ওপর কিন্তু টপিকের সংখ্যা পেয়ে যাবে, যেটা 126টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, আর স্ট্যাটিক জিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসবেই। আর এখান থেকে কিন্তু পরীক্ষায় আগেও এসেছে, আবারও আসবে, অবশ্যই তোমরা দেখে নেবে সেটা। আর ভারতের ইতিহাস, এখনই তোমরা ইতিহাস এবং স্ট্যাটিক জিকে তার সাথে সংবিধান নিয়ে পড়তে শুরু করে দাও। অনেকেই শুরু করে দিয়েছে, কারণ এগুলো কিন্তু কোনো সময় কিন্তু পাল্টাবে না, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এখানে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ যা প্রশ্ন উত্তর রয়েছে, একদম প্রাচীন, মধ্য, আধুনিক টোটালটা কমপ্লিট করা রয়েছে ভারতের ইতিহাসটা। এছাড়া রয়েছে ভারতের সংবিধানও সেম। ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, প্রকারভেদ, ক্যাবিনেট মিশন যে প্ল্যান বা তাদের যে বৈঠক, তাদের যে সদস্য, সব কিছু A to Z সমস্ত ডেমো থেকে শুরু করে বিস্তারিত তথ্য তোমরা অ্যাপে গেলে পেয়ে যাবে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি তো সকলে ডাউনলোড করবে, কারণ এখানে কিন্তু আমরা এপ্রিল 2026 পর্যন্ত আপডেট করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি, যেখানে 500+ কিন্তু কোশ্চেন পাবে। এবং এটি কিন্তু শুধু আমাদের রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয় কারেন্ট অ্যাফেয়ার্সটা, এটা ডব্লিউপি, রেলওয়ে, এসএসসি, ডব্লিউবিসিএস সমস্ত এক্সাম, এমনকি মিসলিনিয়াস এক্সামের জন্য কিন্তু সমানভাবে এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু নমুনা দেখতে পাচ্ছ, যেমন এখানে আর্চারি অ্যাওয়ার্ড, প্যারা আর্চারি শীতল দেবী, এখান থেকে প্রশ্ন আসে, G7 থেকে প্রশ্ন আসে, ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার থেকে প্রশ্ন আসে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। লতা দীননাথ পুরস্কার, পরমাণু কমিশনের যে চেয়ারম্যান,
মানে যা কিছু A to Z যা প্রশ্ন হয়, 500টা প্রশ্ন দিচ্ছি, মানে এমনি এমনি নয়, ঠিক আছে? সমস্ত প্রশ্ন একদম ভালো লেভেলের কোশ্চেন, তোমরা পড়লেই সেটা বুঝতে পারবে। চলো পরের আমরা প্রশ্নে চলে আসি। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে আবারও লসাগু থেকে। আচ্ছা তোমাদের বলে রাখি, এই যে অ্যাডগুলো যাদের প্রয়োজন নেই বা যারা এর আগেও দেখেছো তারা কিন্তু স্কিপ করে দেবে, ঠিক আছে? ফালতু তোমাদের টাইম নষ্ট করে প্রয়োজন নেই। চলো পরের প্রশ্নে আমরা চলে আসি। 52, 78 এবং 156 এদের লসাগু বার করতে বলা হয়েছে আবারও। তো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক রয়েছে বা লোয়েস্ট কমন মাল্টিপল। তো আমরা লসাগুটা কীভাবে বার করবো, একদম সহজ সরল পদ্ধতি আমি তোমাদের বলছি, সেটা ভালো করে দেখে নাও। যেমন 52 রয়েছে না, 52 দেখে আমরা কি বুঝতে পারছি, দেখো 156 সব থেকে বড় সংখ্যা এখানে, তাই তো? দেখো এই যে 52 রয়েছে, এটাকে ঠিক কত দিয়ে গুণ করলে 156 হয়, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা 3 দিয়ে গুণ করলে কিন্তু 156 হয়ে যায়, তাই না? তো 52কে 3 দিয়ে গুণ করলে 156 চলে আসছে। আবার অন্যদিকে 78কেও দেখো 2 দিয়ে গুণ করলে চলে আসছে 156। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এলসিএম ডাইরেক্ট 156 হয়ে যাবে সঠিক উত্তর। অপশান নাম্বার এ 156, যেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লসাগু। এবার যদি আমরা একদম ইজি মানে বেসিক লেভেল থেকে যদি করতে থাকি তাহলে কিভাবে করব, একদম ছোটোবেলায় আমরা যেমন করতাম, প্রথমে 52, 78 এবং 156 এটাকে আমরা এইভাবে সাজাবো। ফার্স্টে যত দিয়ে কাটা যায় তত দিয়ে আমরা কাটতে থাকবো। যেমন ফার্স্টে 2 দিয়ে যাব, 2 দিয়ে কতবার যাবে, 26 দুগুণে 52 হচ্ছে। তারপর 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 39 দিয়ে গেল। তারপর আমাদের যাচ্ছে 7 দুগুণে 14 এবং 16, 8 দুগুণে 16। দেন আমরা আবার এটাকে 2 দিয়ে দেব। তো এটা 13 দুগুণে 26, তারপরে যাচ্ছে আমাদের কত, 39 থাকলো, 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18। এবার এটা দেখো 13 দিয়ে চলে যাচ্ছে, 13 তো একবারে চলে যাবে, 13 3 13 39, আবার এটা 3 13 39, আর একবার 3 দিয়ে যাবে, এগুলো সব এক এক হয়ে যাবে আর কি। তো এটা আমরা এবার গুণ করব। তো গুণ করব কীভাবে গুণ করব, দেখো 3 দুগুণে 6, দুগুণে 12, 12 গুণ 13 এটাকে আমাদের করতে হবে। তো 12 গুণ 13 কীভাবে করব, 12 স্কোয়ার কত হয় 144, এর সাথে 12 যোগ করে দাও তাহলেই চলে আসবে 6, 5, 1। তো ডাইরেক্ট তোমাদের শর্টকাটও বলে দিলাম, ঠিক আছে? আর কীভাবে করতে হবে বেসিকভাবে সেটাও তোমাদের বলে দিলাম। 156 এর এলসিএম হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। বলা হয়েছে এক ব্যক্তি এ একটি কাজ 48 মিনিটে সম্পন্ন করতে পারে। এটা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের কাজ, ঠিক আছে, সময় এবং কার্য। এবং সেই কাজ বি একই কাজ কিন্তু 60 মিনিটে করতে পারে। বলা হয়েছে তারা যদি একসাথে এই কাজটি সম্পন্ন করতে পারে সেটা কত সময় লাগবে তাদের। তো আমরা এটা কিভাবে করব, একদমই সহজ সরল পদ্ধতি। কি পদ্ধতি, এলসিএম পদ্ধতি। একটু আগে আমরা যে এলসিএম করলাম না, সেই পদ্ধতি এখানে ব্যবহার করব। যেমন এ একটা কাজ করতে পারে কত মিনিটে, 48 মিনিটে। বি সেম কাজ, একই কাজ করতে পারে কত মিনিটে, 60 মিনিটে বলা আছে, 60 মিনিটে, আর এ 48 মিনিটে। এবার বলা হয়েছে তারা দুজনে একসাথে করবে, আমাদের এখানে এলসিএম বার করতে হবে। তারা একসাথে কিভাবে করবে, দেখো এখানে 4 12 48, 12 × 4 আমরা নিলাম এলসিএম 60। দেখো 5 12 60, এখানে 5 নিয়ে নেব, তাহলে এলসিএমটা এটা সম্পূর্ণ হবে, ঠিক আছে? তো এলসিএম নেওয়া হয়ে গেল। এবার আমাদের এই জায়গাটায় যা লিখবো সেটা কি আসবে, সেটা হচ্ছে এদের একদিনের কার্যক্ষমতা, এফিসিয়েন্সি আসবে এ এবং বি এর, ঠিক আছে, একদিনের। তো কীভাবে বার করব, দেখো 48 আছে, 4 12 48 মানে এখানে 5 ইউনিট থাকছে, আর 60 আছে মানে 5 12 60, এখানে থাকছে 4 ইউনিট, ঠিক আছে? তো 5 12 60 4 ইউনিট থাকছে। এই যে 5 এবং 4 এটা হচ্ছে এ আর বি এর কী আসলো, এফিসিয়েন্সি আসলো, এদের কার্যক্ষমতা আসলো, ঠিক আছে? এবার আমাদের বলা হয়েছে তারা যদি একসাথে কাজটা করে তারা কত সময় নেবে। ডাইরেক্ট এটা হচ্ছে আমাদের কি আছে, এই যে 12 গুণ 4 গুণ 5 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা তারা করবে দুজনায় একসাথে, আমাদের করাতে হবে। দুজনায় একসাথে একদিনে কত করে, 5 আর 4 9 ইউনিট করে। তাহলে 9 দিয়ে ভাগ দিই, তাহলেই বুঝতে পারবো তাদের কতটা সময় লাগবে, ঠিক আছে? তো এটা আমাদের কাটতে হবে, 3 4 12, 3 3 9। কত আসছে আমাদের এখানে, 4 5 20, আর 4 20 হচ্ছে আমাদের কত, 80। তাহলে 80/3 আমাদের এটা আসছে। এটা ফ্র্যাকশান যদি একটু হয় তাহলে হয়ে যাবে আমাদের 3 দুগুণে 6 এবং 3 6 18, 26 পূর্ণ 2/3। এবার আমাদের বলেছে কি তাদের কত সময় লাগবে। দেখো অপশান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো যে 26 মিনিট তো সময় লাগবেই, ঠিক আছে? অপশান একটাতেই রয়েছে, অপশান নাম্বার এ আমাদের উত্তর হবে। কিন্তু কত সেকেন্ড হবে সেটাও তো আমাদের বার করতে হবে না। তো সেকেন্ডটাও আমরা বার করব। কীভাবে বার করব, এই যে 2/3 আছে এটাকে 60 দিয়ে গুণ করতে হবে, কারণ মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড চলে আসে। ঠিক সেই রকমভাবে এটাকে কাটবো, 20 বার চলে যাবে। এবার আমাদের কত, 40 সেকেন্ড আসছে এখান থেকে।
তার মানে আমরা পেয়ে গেলাম 40 সেকেন্ড, অর্থাৎ 26 মিনিট 40 সেকেন্ড টাইম লাগবে তারা যদি দুজনা এই কাজটা একসাথে করে। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই তোমরা সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যাদের প্রয়োজন রয়েছে। একদম শর্টকাট বেস্ট মেথড, কোনো ফর্মুলা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা। ঠিক আছে, আর সমস্ত প্রশ্ন কিন্তু একদম বেসিকভাবে আমরা করতে পারবো। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, একজন ব্যক্তি 14,000 টাকা 5% হারে এবং 19,000 টাকা 6% হারে সরল সুদে ধার দিচ্ছেন এবং 3 বছর পর সুদ হিসাবে তিনি কত টাকা পাবেন, অর্থাৎ 3 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, ডাইরেক্ট আমরা দেখে নেব। 14,000 টাকা আছে প্রথমে তো 14,000 টাকা 5% হারে সুদে 3 বছরে, 3 বছর তো দু জায়গাতেই আছে, ব্যাস এটা আসলো আমাদের এই যে সুদটা, এই সুদটা বার করব। তার সাথে এবার এই সুদটা যদি আমরা ক্যালকুলেট করি, কীভাবে বার করব এটা, না 19,000 সেমভাবে 19,000 ইন্টু 6% ইন্টু 3 বছরে, এই টোটাল দুটো সুদ আমরা যোগ করব, তাহলে আমরা সেটা অ্যামাউন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো 100 ক্যান্সেল আউট করে দাও। এবার আমরা এখান থেকে কী পাবো, 3 5 15, তাই তো 140। আচ্ছা এখানে করার দরকার নেই এটা, তো এখানে 14 গুণ 15 আমাদের করতে হবে, তাই তো 14 গুণ 15 করতে হবে, মানে কি করতে হবে, 14 স্কোয়ার কত হচ্ছে 196, তার সাথে 14 যোগ করে দিতে হবে, 6 আর 4 10 0 হাতে 1, 10 11 1 হাতে 1 2, অর্থাৎ আমরা এখান থেকে 2100 পাবো এই টোটালটা গুণ করে। এই 140 গুণ 5 গুণ 3 তোমরা দেখে নেবে সেটা। তার সাথে এটাও আমরা গুণ করব, 3 6 রয়েছে 18, আর 19 গুণ 18 করতে হবে, মানে 18 স্কোয়ার কত হয়, 18 স্কোয়ার হয় আমাদের 324, 324-এর সাথে 18 যোগ করে দেবো, 4 8 8 আর 4 হচ্ছে 12 2 হাতে 1 3 আর 1 4 আর হচ্ছে 3 আর একটা 0 আসবে। তো এই যে দুটো আসলো, এই দুটো হচ্ছে সুদ, এই দুটোকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কত আছে 3,400 আর এখানে 2,100, তাহলে 34 আর 21 গুণ করলে কত হবে, 5 5 5 55 চলে আসবে। আমরা যোগটা করে দিই, ডাইরেক্ট এখানে বসিয়ে দিই। ঠিক আছে, সব থেকে ভালো হবে এখানে বসিয়ে দিই 2100, যোগটা করো 0 2 5 এবং 5, 5,520 অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একদম সংক্ষেপে বেস্ট পদ্ধতি যেটা হতে পারে সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম, এবং ক্যালকুলেশনও কিন্তু বলে দিলাম একদম সহজভাবে। এত সহজে ক্যালকুলেশন তোমরা কোনোদিন করেছো? করলে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন বলা হয়েছে যে সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে যখন 1,000 টাকা মূলধনের ওপর 5 বছর টাইম দেওয়া আছে এবং 440 টাকা এখানে সুদ হিসেবে পাওয়া যাচ্ছে। তাহলে সরল সুদ হিসাবে আমরা একটা সূত্র জানি, কি সূত্র, না পি ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হয় আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাই তো। সিম্পল ইন্টারেস্ট সাধারণ যে সুদ সেটা হচ্ছে আসল গুণ রেট পার্সেন্ট গুণ টাইম ডিভাইডেড বাই 100 দিয়ে আমরা ভাগ করলে এখানে আমরা সুদটা পেয়ে যাব। সেই অনুযায়ী এটা করব, নর্মাল কোশ্চেন আছে। তো 1,000 টাকার উপর 5 বছরে বলা হয়েছে, 5 বছরে রেট আমাদের বার করতে বলা হয়েছে, এবং এখানে নিচে 100 আসবে, আর এখানে সুদটা কত বলা হয়েছে 440 টাকা এখানে সুদ পাওয়া যাচ্ছে। তো এটা আমাদের সলভ করতে হবে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তো 100-র সাথে 0 0 কাটো, 0 সব ক্যান্সেল আউট। এবার এখান থেকে আসছে কত, রেট ইকুয়াল টু 44/5, তাই তো। তো এটা করার সব থেকে সহজ পদ্ধতি কী আছে, দেখো নিচে 5 আছে, মানে একটা 2 দিয়ে যদি আমি গুণ করে দিই, নিচে 5 আছে মানে একটা 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কিন্তু নিচে 10 হয়ে যাবে, আর নিচে 10 হওয়া মানে কি একটা পয়েন্ট আসবে এক ঘর আগে, তাই তো। তাহলে 44 দুগুণে কত হয় 88, আর নিচে 10-এর জন্য এই একটা পয়েন্ট হলো, তাহলে 8.8% আমার উত্তর হয়ে যাবে ডাইরেক্ট। সলিউশনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক অবশ্যই করবে। চলো পরবর্তী আমরা প্রশ্নে আসবো। নেক্সট কোশ্চেন রয়েছে, একটি পাইপ একটি ট্যাঙ্কি 30 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং তলায় ছিদ্র থাকার কারণে এটি পূর্ণ হতে 50 ঘন্টা সময় নেয়। কি বলা হয়েছে, তলায় একটা ছিদ্র থাকার কারণে, অর্থাৎ লিকেজ, সেখান থেকে লিক করছে, যার জন্য টাইমটা 30 ঘন্টা আগে লাগতো এবং এখন 50 ঘন্টা টাইম লাগছে। মানে কি তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, যার জন্য ট্যাঙ্কিটা ভর্তি হতে টাইম বেশি লাগছে। এখানে বলা হয়েছে যদি ট্যাঙ্কটি যদি ভর্তি ট্যাঙ্ক হয় সেটাকে খালি করতে ওই লিকেজ যে মানে লিক যেখানে হয়েছে সেটা কত সময় লাগবে একটা ভর্তি ট্যাঙ্কে খালি করতে ওই লিকের মাধ্যমে, সেইটা আমাদের জানতে চাওয়া হয়েছে। একদম ইজি লেভেল, ঠিক আছে, আমি তোমাদের করেই দিচ্ছি, সেটা ভালো করে দেখো।
এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট অনুযায়ী আমরা করাবো। ফার্স্টে এখানে দেখব যে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি আমরা দেখছিলাম যে 30 ঘন্টায় ট্যাঙ্ক কিন্তু এটা কমপ্লিট করতে পারে বা পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্কের সাথে সাথে এখানে যখন পাইপ বা ট্যাঙ্ক সে যাই আচ্ছা 1 মিনিট, এখানে পাইপের কথা বলা হয়েছে, মানে ট্যাঙ্কটাকে তো আমরা ভর্তি করবো না পাইপ দিয়ে, তাহলে পাইপের মাধ্যমে 30 ঘন্টায় এখানে কিন্তু ভর্তি করা হচ্ছে। পরবর্তী দেখব যে পাইপের সাথে সাথে একটা লিকেজ, বা আমরা এখানে এল লিখে দিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে লিক হচ্ছে, যার মাধ্যমে এই দুটো যখন একসাথে কাজ করছে তখন 50 ঘন্টা টাইম লাগছে। আগে টাইমটা লাগতো 30 ঘন্টা, কিন্তু এখন লাগছে 50 ঘন্টা। এর মাধ্যমে আমরা কি করব, এলসিএম বার করব। এলসিএম মানে লসাগু, ঠিক আছে। তো কত আসবে এখানে, 3 গুণ 5 গুণ 10, এটা আমাদের লসাগু চলে আসলো। এবার এখানে যেটা লিখবো, এই অঞ্চল দুটোতে যেটা লিখবো সেটা কি, সেটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে তারা প্রতি ঘন্টায় কতটা ভরছে সেটা আমরা পাবো এখান থেকে। তো কী পাবো, 30 মানে 3 10 30, এখানে আছে আমাদের 5 ইউনিট, এবং পি প্লাস এল যখন কাজ করছে, অর্থাৎ পাইপ যখন ঢোকাচ্ছে এবং লিক দিয়ে যখন বার হচ্ছে, তখন শুধুমাত্র কতটা ঢুকছে না, 3 ইউনিটই তারা ঢোকাতে পারছে। তার মানে কি, এখান থেকে জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল করে বলো যে পি অর্থাৎ পাইপ যেটা, সে কিন্তু 1 ঘন্টায় 5 ইউনিট ভর্তি করছে। আর যখন পি আর এল দুজন একসাথে কাজ করছে তখন 3 ইউনিট ভরছে। এর মানে কি, এর মানে শুধুমাত্র একটাই, যে পি 5 ইউনিট ভরছে, আর 5 ইউনিট ভরছে পি, আর এল মানে লিক যেটা আছে সে 2 ইউনিট খালি করছে, তবেই তো 3 ইউনিট তারা দুজনে মিলে ভরছে। জিনিসটা ক্লিয়ার তো, ভালো করে একবার ভেবে নাও। পি 5 ইউনিট ভর্তি করছে, আর পি এর সাথে যখন যে লিকেজ আছে, তলায় যে ছিদ্র আছে সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, এই দুটো যখন একসাথে কাজ করছে তখন শুধুমাত্র 3 ইউনিটই জল ট্যাঙ্কের মধ্যে পৌঁছাচ্ছে। তার মানে কি, লিক দিয়ে 2 ইউনিট করে খালি হচ্ছে প্রতি ঘন্টায়। তাহলে বলা হয়েছে যে টোটাল যে ট্যাঙ্ক যদি ভর্তি থাকে, অর্থাৎ টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এটা 3 গুণ 5 গুণ 10। এটা আমাকে বলা হয়েছে ছিদ্র দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা কত মিনিটে ওটা পুরো ট্যাঙ্কটা খালি করতে পারবে। তাহলে এই যে আমাদের এফিসিয়েন্সি আছে লিকের, সেটা 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে এটা ভাগ করে দিলে কত হচ্ছে, 5। তো 5 5 25, 3 25 75। তাহলে 75 ঘন্টা টাইম লাগবে এই লিকের মাধ্যমে টোটাল যে ট্যাঙ্কে জল আছে সেটাকে খালি করার জন্য, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি, 75 ঘন্টা টাইম লাগবে। পরের প্রশ্নে আসি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হলো, তারপর আবার 20% কমানো হলো, ঠিক আছে, তাহলে শতকরার কী পরিবর্তন হবে। তো ভালো করে আমরা খেয়াল করব যে প্রথমে 20% আমি বাড়াচ্ছি, 20% বাড়াচ্ছি, তারপর আবার 20% কমাচ্ছি। এখানে একটা সূত্র, আমি সূত্র তোমাদের নর্মাল বলি না, তাও একটা সূত্র বলে রাখি, যেটা প্রতিটা প্রশ্নে তোমরা কাজে লাগাতে পারবে, যেখানে একটা সংখ্যা বাড়ানো হচ্ছে একটা সংখ্যা কমানো হচ্ছে, ঠিক আছে, এই ধরনের যখন আসবে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা মুখস্থ রাখতেই পারো তোমরা, যদিও আমি বলবো না যে তোমাদের মুখস্থ রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। যেমন 20% প্রথমে বাড়ানো হচ্ছে তাই প্লাস, তারপরে কমানো হচ্ছে 20%, তারপরে দেখো প্লাসে মাইনাসে কিন্তু এখানে মাইনাস নেব, প্লাস কিন্তু নেব না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। এবার 20 × 20 বাই 100। এবার এটাকে যখন আমরা সলভ করব কী আসবে, দেখো +20 -20 তো কেটেই যাবে, আর উপরে দুটো শূন্যর জন্য নিচেটা ক্যান্সেল আউট হবে। তাহলে কত আসছে, -4% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 4% এটা হ্রাস করা হচ্ছে, হ্রাস। কিন্তু আমি এখানে কিন্তু আরেকটা জিনিস করতে পারি, সেটা কি, ডাইরেক্ট আরেকটা ফর্মুলাও আছে। যখন দেখবে যে 20% একই জিনিস আছে, অর্থাৎ নাম্বারটা একই আছে, 20 হতে পারে, 10% হতে পারে, 10% বাড়াচ্ছে 10% কমাচ্ছে, এক্ষেত্রে একটা সূত্র কাজে দেয়, সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে মাইনাস তো হবেই, অর্থাৎ হ্রাস তো হবেই। সেটা কত হবে না, x²/100%, এইটা হ্রাস হবে। তো কীভাবে এটা পাবো, দেখো এটা 20 × 20/100, এটা কিন্তু মাইনাস সাইনে আসবে, তাহলে 0 0 দুটো শূন্য আউট হয়ে যাবে, এখান থেকেও 4% আমাদের হ্রাস হচ্ছে। তার জন্য এটা অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, একটি নির্বাচনে 2 জন প্রার্থী রয়েছে, 2 জন প্রার্থী, তার মধ্যে পরাজিত যে প্রার্থী সে 41% ভোট পাচ্ছে, এবং বলা হয়েছে 5580 ভোটে তিনি পরাজিত হচ্ছেন। তাহলে মোট ভোটারের সংখ্যা কত ছিল, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে, টোটাল কতজন ভোট দান করেছে। তো এটা আমরা কিভাবে বার করব, ফার্স্টেই আমরা ধরে নেব টোটাল 100%, মানে 100% এখানে টোটাল ভোট সংখ্যা, অর্থাৎ টোটাল ভোটার কিন্তু এখানে ছিল 100। এর মধ্যে থেকে কিছু জয়ী কিছু বিজয়ী প্রার্থী রয়েছে, আমি এখানে উইনার ধরে নিলাম, ইনি হচ্ছে জয়ী, আর এখানে লুজার তিনি হচ্ছেন বিজয়ী,
ঠিক আছে, মানে তিনি যেহেতু হচ্ছেন পরাজিত হয়েছেন। তো পরাজিত হয়েছেন পার্সেন্টেজ কত আছে? 41%। আর 41%, 100 জনের মধ্যে যদি 41 জন পরাজিত হয় তাহলে জয়ী হয়েছে কতজন? অবশ্যই সেটা হয়ে যাবে আমাদের 59%, তাই তো 59। তো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে 5580 জন এখানে ভোটে পরাজিত হয়েছেন। তাহলে কতজন পরাজিত হয়েছে? মোট ভোটারের সংখ্যা তাহলে কত ছিল? আচ্ছা, তাহলে কিন্তু এখানে 5580 যেটা রয়েছে না, এখানে একটু ভুল আছে। 5580 ভোটে পরাজিত হয়েছেন মানে হচ্ছে যে জিতেছে আর যে হেরেছে তাদের যে ডিফারেন্সটা সেটা কিন্তু 5580। ঠিক আছে, এখানে একটুখানি গণ্ডগোল আছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যেটা হবে, এই যে উইনার রয়েছে আর এই যে লুজার রয়েছে, এদের দুজনের যে ডিফারেন্স সেটা হচ্ছে 5580। এদের ডিফারেন্সটা কত আছে? এদের ডিফারেন্স আছে হচ্ছে 18। এই 18-র মান আমাদের দেওয়া আছে 5580। আমাদের জানতে চাইছে টোটাল এই 100%-এর মানটা কত হবে। বুঝতে পেরেছো? তাহলে সেই হিসাবে আমরা ক্যালকুলেশনটা করে দিই যে 5580 যেটার মান হচ্ছে আমার 18 এবং বার করতে হবে আমার 100%-এর মান টোটালটা। তো এখানে 18 দিয়ে যদি কাটি, 18 দুগুণে 36, 3 18 54। তো এখানে আছে 18 18 একবার, একটা শূন্য আছে। তো এটা তো আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসছে, 31-এর পিঠে 3টে শূন্য আসছে। তো এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো করতে হবে। অবশ্যই পরবর্তী আমরা প্রশ্নে চলে আসি। সলিউশন যদি ভালো হয় এবং ইম্পর্টেন্ট যদি মনে হয়, তোমাদের যদি বুঝতে সুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু ফ্রি কন্টেন্টের ওপর কাজ করছি তোমাদেরকে। এটা কিন্তু ব্যাচই চলছে, ঠিক আছে, কোনো পেইড বেসিস থেকে এটা কিন্তু কোনো দিক দিয়ে কম নয়, এটা কিন্তু কখনোই ভাববে না। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 127 রয়েছে, 137, এই যে নাম্বারটা দেওয়া আছে সব গুণ করতে বলা হয়েছে। এবং আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে যে গুণফলের একক স্থানীয় অঙ্কটি কত হবে, অর্থাৎ ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট কত হবে সেটা আমাদের জানতে বলা হয়েছে, চেয়েছে এটা। তো ইউনিট ডিজিট কত হবে, কীভাবে বার করবো ইউনিট ডিজিট? দেখো, ইউনিট ডিজিট হচ্ছে একক স্থানের অঙ্ক, মানে এর একক স্থানের অঙ্ক কত আছে? 7, এর 7, এর 3, 1 এরকম। তো আমাদের ডাইরেক্ট আমরা এইগুলোকেই গুণ করব। তো 7 আর 7 গুণ করলে কত হয়? 49। 49-এর আমরা ইউনিট ডিজিট নেবো কত? 9। তারপর এই 3-এর সাথে এই 9টাকেও গুণ করব, কত হয়? 3 9 27। 27-এর ইউনিট ডিজিট কত? 7। 7-এর সাথে এই একটাকে গুণ করব, কত হয়? 7 একে 7, ইউনিট ডিজিট 7। এরপর 2-এর সাথে এই 7 গুণ করব, কত হয়? 7 দুগুণে 14, 14 4 হচ্ছে ইউনিট ডিজিট। 14-র 1 কিন্তু নেবো না, ওটা তো দশকের স্থানের অঙ্ক, আমাদের শুধু একক স্থানের অঙ্ক নিতে হবে, ইউনিট ডিজিট। তো 7 দুগুণে 14, 4 নেবো আমরা। তারপর 3-এর সাথে আবার এই 4কে গুণ করব, এগুলো কিন্তু গুণ করছি। তো 3 4-এ কত হয়? 12, 12-র নেবো কত? 2। এরপর এই 2-এর সাথে 2 গুণ করব, কত হচ্ছে? 4। তাহলে আমাদের ইউনিট ডিজিট যেটা আসলো সেটা হচ্ছে 4। তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, সঠিক উত্তর 4। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে 257, এই যে উপরে রয়েছে না 45, মানে 257-র এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এই 73 আর 257-র যে উপরে রয়েছে এটা হচ্ছে পাওয়ার দেওয়া আছে। তো আমাদের এটা সলভ করতে হবে। এটা গুণ করলে এখানেও বলা হয়েছে যে একক স্থানীয় অঙ্কটি কত হবে। ঠিক আছে, মানে এখানেও ইউনিট ডিজিট। তো আমরা এটা কিভাবে করব? সেম, এখানে এই যে উপরে যে পাওয়ার দুটো আছে এটাকে আমরা কি করব? 4 দিয়ে ডাইরেক্ট গুণ করব। ঠিক আছে, 4 দিয়ে গুণ করে কী বার করব? রিমাইন্ডার, কত রিমাইন্ডার আছে সেটাকে আমরা বার করে নেব। তো 4 দিয়ে ভাগ করি এটাকে, আর 73-কেও ভাগ করব আমরা 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করলে এটা কত যাবে? 11 বার, তাহলে 1 থাকবে আমাদের। আর এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি সেটা আমাদের কত যাবে? 4 18 72, তাহলে এখানে থাকবে কত? রিমাইন্ডার 1। এটা কিন্তু আসছে কি? রিমাইন্ডার। ঠিক আছে, রিমাইন্ডার মানে অবশিষ্ট। অবশিষ্ট কত আসছে ভাগ করার পর? অবশিষ্ট 1 আসছে। এই 1 অবশিষ্ট মানে কি? 1 অবশিষ্ট মানে হলো 257 এর পাওয়ার 1, আর 248 এরও পাওয়ার 1, আর এই দুটো গুণ আছে। তো আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 1 মানে সেই সংখ্যাটাই হয়। এটা কি জানো? কোনো সংখ্যার পাওয়ার 1 মানে সেই সংখ্যাটাই, আর কিচ্ছু নয়। শুধু আমাদের কি করতে হবে? 7 আর 8 গুণ করে দিতে হবে। 7 8-এ কত হয়? 56। 56-র ইউনিট ডিজিট কত? 6। তাহলে 6 কোন অপশানে আছে? অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। পরীক্ষায় এই লেভেলের প্রশ্ন আসবে, পারলে এর থেকে ইজি আসবে, কঠিন আসবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে 150 টাকায় কেনা একটি বস্তু 135 টাকায় বিক্রি করা হলো, তাহলে ক্ষতির শতাংশ কত? এই ধরনের প্রশ্ন আসবে, একদম ইজি কোশ্চেন। কি আছে? 150 টাকা দিয়ে কিনছে মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে কত? 150 টাকা।
135 টাকা বিক্রি করছে, মানে সেলিং প্রাইস, মানে এসপি। এসপি কত আছে? 135। তাহলে বিক্রি করছে, দেখো কিনছে বেশিতে, বিক্রি করছে কমে, তাহলে লস তো হবেই। কত লস হচ্ছে? মাইনাস করে দাও। 15 লস হচ্ছে। 15 লস হচ্ছে কত টাকার ওপর? লাভ লস সব কিছু হয় কস্ট প্রাইসের ওপর, ক্রয় মূল্যের ওপর, যেটা 150 এখানে দেওয়া আছে। তো আমরা হিসাব করে নেবো যে 15 লস হচ্ছে, এই 15 হচ্ছে লস, কত টাকার ওপর লস হচ্ছে? 150 টাকার ওপর। পার্সেন্টেজে কত টাকা লস হচ্ছে? পার্সেন্টেজে এত টাকা লস হচ্ছে। তো এখান থেকে আমরা কাটবো, 0 0 ক্যান্সেল আউট, 15 15 ক্যান্সেল আউট, তাহলে কত হচ্ছে? 10%। 10% কী হচ্ছে? ক্ষতি হচ্ছে 10%। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের ক্লাসটা? এখানে প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে আজকে আলোচনা করলাম, এর আগে প্র্যাকটিস সেট নাম্বার 1 নিয়ে আলোচনা করেছিলাম, এবং ইতিমধ্যে তোমাদের চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে পার্সেন্টেজের আমরা 1 নাম্বার যে ক্লাসটা পার্সেন্টেজ থেকে রয়েছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি, যেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ চলছে। পরবর্তী ক্লাস পার্সেন্টেজ থেকে পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, তার জন্য ফলো এবং সাবস্ক্রাইবটা করে রাখবে, এবং এইভাবেই কিন্তু চ্যাপ্টার অনুযায়ী চলবে। আর পরীক্ষার আগে পুরোটাই কমপ্লিট করে দেওয়া হবে, তা আবার ফ্রিতে। আর তোমাদের বলে রাখি, প্র্যাকটিস সেট আলাদা করে চলবে, যেখানে আমরা প্র্যাকটিসটা করব, এবং চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে চলবে, যেখানে প্রতিটা চ্যাপ্টারের ডিটেল কনসেপ্টগুলো আমরা শিখব। ঠিক আছে? তাহলে জিনিসটা তোমরা যারা যারা চাইছিলে প্র্যাকটিস সেট, তোমাদের সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং চ্যাপ্টার ওয়াইজ জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাদের বলছি, এটুকু দায়িত্ব নিতে পারি যে ম্যাথ থেকে 1 নাম্বারও কম হবে না। যদি 25 নাম্বারের ম্যাথ থাকে, 25-এ 25ই কিন্তু তোলা যাবে, 1 নাম্বার কিন্তু কম হবে না। ঠিক আছে? আর এটা ফ্রিতে দিচ্ছি, তার মানে এই নয় যে এর কোনো ভ্যালু নেই। ফ্রি, তোমাদের একটা ব্যাপার আছে যে ফ্রি জিনিস মানেই কোনো ভ্যালু নেই। ঠিক আছে? তো এটা কিন্তু ফ্রিতে দিচ্ছি, মানে এই নয় যে এর কোনো ভ্যালু নেই, এটা অনেক দাম আছে, অনেক দাম। 2000 টাকার আমি যদি এই ব্যাচটা নিয়ে আসতাম, আরামসে হয়ে যেত, কিন্তু আমি সেটা করছি না, কারণ এটা অনেকের প্রয়োজন আছে। এটা কিন্তু পঞ্চায়েতের ব্যাচ, 6500 ভ্যাকেন্সি আসছে, নিজের জেলায় নিজের বাড়ির কাছে পোস্টিং পাবে, খুব ভালো একটা পোস্ট রয়েছে, সে যেমনই পোস্ট হোক, 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, যেমনই হোক না কেন। ঠিক আছে? এখন আমাদের একটা কাজ নিয়ে কথা। ঠিক আছে? যাই হোক, তোমরা ক্লাসগুলো দেখো, যদি ভালো হয় তবেই চ্যানেলটা ফলো করবে বা সাবস্ক্রাইব করবে। এবং জিকে ক্লাস অলরেডি কিন্তু চলছে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, ইউটিউব চ্যানেলে তোমরা গেলেই দেখতে পাবে। আর জিকে ক্লাসও কিন্তু একদম বেস্ট, বেস্ট মানে বেস্ট। আমি যতটুকু বেস্ট আমি দিতে পারি আমার তরফ থেকে, ততটুকু তোমাদের জন্য দিচ্ছি। বাংলা ক্লাস আমি ইতিমধ্যে দিচ্ছি না, কারণ বাংলা আমার নিজেরও অসুবিধা আছে, তার জন্য আমি বাংলা দিচ্ছি না। ইংরেজি আমার সমস্যা নেই, কিন্তু ইংরেজি ক্লাস দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার সেরকম টাইম হচ্ছে না। তাই জন্য আমি কি করছি, বাংলা এবং ইংরেজি, বাংলা একটা স্পেশালিস্টের মাধ্যমে তোমাদের নোট তৈরি করে দেবো, এবং ইংরেজিটা আমি নিজেই নোট তৈরি করবো, তার সাথে আর একজন সাহায্য করবে। এই দুটো যে নোট তৈরি করব, বাংলা আর ইংরেজি যে পিডিএফ, সেটা কিন্তু কাজ চলছে, চলছে না এমন কিন্তু নয়, কাজ চলছে। আর এই যে পিডিএফ, সেটা কিন্তু তোমরা তখনই পাবে, সেটা কিন্তু তোমাদের যখন ফুল নোটিফিকেশান আসবে, টোটাল ভালোভাবে আমরা সিলেবাসটা দেখব, প্যাটার্ন কি রয়েছে, কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে, টোটাল জিনিসটা দেখার পর ক্লাস অলরেডি চলছে যেমন সেরকম চলবে, এবং পিডিএফ নোট সব রেডি হচ্ছে। শুধু নোটিফিকেশান আসার সমস্যা, যেটা আমাদের এখনও পর্যন্ত চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে। সামনের মাসের আমরা দেখতে পাবো লাস্ট সপ্তাহের মধ্যে থেকেই, মানে জুন মাসের শেষের লাস্ট সপ্তাহ রয়েছে, 4th সপ্তাহ, তো সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে? নোটিফিকেশান আশা করছি। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ সকলে ডাউনলোড করে রাখবে, ফ্রি পিডিএফ এখানেই তোমরা পেয়ে যাবে, এবং পেইড পিডিএফ সেকশানে তোমরা আসন্ন যে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে তার জন্য নোট পাবে। এছাড়া WBPSC, WBSSC প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে শুরু করে WBPর সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সব তোমরা এখানে পেয়ে যাবে। এখন যদি তোমরা বলি যে তোমাদের জন্য কোনো পিডিএফ কি আছে, হ্যাঁ, ইতিহাস এবং ভারতের সংবিধান আর স্ট্যাটিক জিকে, এই 3টে নিয়ে পড়তে থাকো। ভূগোলের, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গ ভূগোল দুটোকে আলাদা করে একটা নোট তৈরি করা হচ্ছে, সেটাও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আশা করছি নোটিফিকেশান আসার মানে ফর্ম ফিল আপ শেষ হতে না হতে তোমরা তোমাদের পিডিএফ কিন্তু হাতে পেয়ে যাবে, এটুকু বলে দিচ্ছি। ঠিক আছে? তো কেমন লাগলো ক্লাসটি সেটা জানিয়ে দেবে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।